আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষ এর অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো আজকে এই চ্যাপ্টারের ধারাবাহিক তৃতীয় ক্লাস। গত দুইটি ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিং অফ পার্টনারশিপ বিজনেস অর্থাৎ পার্টনারশিপ বিজনেস এর প্রফিট ডিস্ট্রিবিউশন এবং মেনটেনেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট এই বিষয়গুলো আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা পার্টনারশিপ বিজনেস এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা দেখব। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখার জন্য তোমরা জানো তোমাদের ক্লাস শুরু হওয়ার কিছুদিন পরেই করোনা পরিস্থিতির কারণে আমাদের ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল এবং তোমাদের ক্লাস যতদিন হয়েছে সেই পর্যন্ত তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী বাজারে তেমন কোনো বই বের হয়নি, যার ফলে আমরা বিভিন্ন বই থেকে তোমাদের সিলেবাসের বিষয়গুলো কভার করার চেষ্টা করছি। তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আজকের যে ক্লাসটা আমি পরিচালনা করব এবং গত দুইটা ক্লাস আমি পার্টনারশিপের উপরে যে ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো আমি নিচ্ছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশন এর অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস থেকে। তোমরা যদি কেউ এই বইটা কালেক্ট করতে পারো তাহলে ওইখান থেকে তুমি ক্লাস প্রবলেমগুলো মিলিয়ে নিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। অথবা আমি তোমরা জানো প্রত্যেক ক্লাসে যেই প্রবলেমটা করাই সেই প্রবলেমটা আমি এখানে ভিডিও করে দিয়ে দিই, সেখান থেকে ওই স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওতে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করছি অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এর প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। চলো আমরা অঙ্কটা দেখে নিই। তাহলে আমরা অঙ্ক দেখলাম, এখানে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন পার্টনারশিপ বিজনেস এর একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে অ্যাট জুন 30, 2004। তো এখানে আমাদের অ্যাকাউন্ট টাইটেল এবং ডেবিট টাকা এবং অ্যাকাউন্ট টাইটেল ক্রেডিট টাকা, কিছু অ্যাকাউন্টস এবং টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, এরপর কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, এরপর কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আমি বলে রাখি এই অঙ্কটা কিন্তু আমরা যদিও প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর প্রথম একটা অঙ্ক করাচ্ছি, কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। আমরা সাধারণত ক্লাসে যখন করাই তখন অনেকগুলো ক্লাস নেই একটা বিষয়ের উপরে, তখন প্রথমে একটু ইজি প্রবলেম দিয়ে শুরু করি, তারপরে একটু অ্যাডভান্স লেভেলে যাই। যেহেতু এখন করোনা পরিস্থিতিতে আমাদের ক্লাস সংখ্যা সীমিত, এই জন্য একটা চ্যাপ্টারের উপরে অনেক বেশি ক্লাস নেওয়ার সুযোগ থাকে না। এই জন্য আমরা প্রথমে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক দিয়েই শুরু করতেছি, কারণ হয়তো এখানে একটা দুইটা বেশি অঙ্ক করানো যাবে না। আর আশা করি তোমরা প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা ফার্স্ট ইয়ারে করে আসছো এবং পার্টনারশিপ বিজনেস সম্পর্কেও ইন্টারমিডিয়েটে করে আসছো, সেই হিসাবে তোমাদের সমস্যা হবে না। তারপরও তোমরা যদি বইটা সামনে রাখতে পারো অথবা প্রবলেমটা অন্তত সামনে রাখতে পারো ক্লাসের সময়, তাহলে প্রবলেমটা বুঝতে পারা এবং ক্লাসটা বুঝতে পারা তোমাদের জন্য সহজ হবে। আর যদি প্রবলেম অথবা বই সামনে না থাকে তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারা তোমাদের জন্য কঠিন হবে। তাহলে Problem 14. The following is the trial balance of black, white and green partnership as on June 30, 2004. একটা ট্রায়াল ব্যালেন্স আমাদের দেওয়া আছে, এখানে ডেবিট পাশের অ্যাকাউন্টগুলো দেওয়া আছে এবং ক্রেডিট পাশের অ্যাকাউন্টগুলো আলাদা দেওয়া আছে। তাহলে ডেবিট পাশে দেওয়া আছে পারচেজ, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, ইনভেস্টমেন্ট, ক্যাশ ইন হ্যান্ড, নোটস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি July 1, 2003, that means beginning inventory। এরপর ডেবিট পাশে দেওয়া আছে আরও ডিরেক্ট লেবার, depreciation expense building,
depreciation expense plant, trade and general expense, interest on loan, repair, office building, patents, agents' salaries, goods sent to consignment, bad debt expenses, plant and machinery, ড্রয়িংসের মধ্যে আছে ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন আলাদাভাবে দেওয়া আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, কেয়ারিং এক্সপেন্স। এবং ক্রেডিট পাশে যে অ্যাকাউন্টগুলো দেওয়া আছে ক্যাপিটাল আলাদা আলাদা ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন, সেলস, পারচেস রিটার্ন, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। এবং এই পাশে দেওয়া আছে রয়্যালটি অন প্যাটেন্টস, অ্যালাউন্স ফর প্যাটেন্টস, লোন অন মর্টগেজ এবং নোটস পেয়েবল। এছাড়াও আমাদের অ্যাডজাস্টমেন্টে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট আর টু বি মেড অন June 30, 2004. A. The inventory at the end is টাকা 32,250, তার মানে ক্লোজিং ইনভেন্টরি। Goods worth টাকা 2,500 have been destroyed by fire. A claim to the extent of টাকা 2,100 has been admitted by the insurance company. অর্থাৎ আমাদের 2,500 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেছে এবং আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমরা ক্লেম করার কারণে, অভিযোগ করার বা দাবি করার কারণে তারা আমাদেরকে 2,100 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। নাম্বার সি, দ্য ইনভেন্টরি অ্যাট দ্য এন্ড ইনক্লুড গুডস ওর্থ টাকা 1,500 ফর হুইচ bills had not been received and accounted for. অর্থাৎ দ্য ইনভেন্টরি অ্যাট দ্য এন্ড ইনক্লুড গুডস ওর্থ টাকা 1,500। আমাদের এন্ডিং ইনভেন্টরিতে 1,500 টাকার গুডস ইনক্লুড করা আছে যেটা এখনও বিল পাই নাই এবং রেকর্ডও করা হয় নাই, অর্থাৎ আনরেকর্ডেড পারচেজ। গুডস কস্টিং টাকা 250 ওয়ার টেকেন অ্যাওয়ে বাই ব্ল্যাক বাট নো রেকর্ড ওয়াজ মেনটেন ইন দ্য বুকস। তবে ব্ল্যাক একজন মালিক, সে 250 টাকার গুডস পণ্য উত্তোলন করছে যেটা এখনও রেকর্ড করা হয়নি। নাম্বার ই, অ্যাক্রুড এক্সপেন্সেস ফর agent salaries, direct labor and advertising amounting to টাকা 350, 250 and টাকা 85 respectively should be provided. অর্থাৎ আমার বকেয়া খরচ আছে দেয়া আছে এখানে। নাম্বার এফ, all the goods sent on consignment have been sold টাকা 1,020 subject to the commission of 5%. তাহলে আমরা উপরে দেয়া ছিল গুডস সেন্ট অন কনসাইনমেন্ট যার ক্রয় মূল্য ছিল 850 টাকা, আর পরে বলা আছে ওই 850 টাকার পণ্য আমরা বিক্রি করছি 1,020 টাকায়, এবং এই 1,020 টাকা থেকে আবার যাকে দ্বারা বিক্রি করছি তাকে 5% কমিশন দিতে হবে। নাম্বার জি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি প্রোভাইডেড ফর at 10% at per annum. Number H, profit and loss are divided in the ratio of 2:1. Requirements: prepare an income statement for the year end June 30, 2004. Prepare division of net income. Prepare owner's equity statement for the year end June 30, 2004. And finally, prepare a balance sheet as at June 30, 2004. তাহলে যেহেতু এখানে আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট, আমরা আস্তে আস্তে একটি করে দেখতে থাকবো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এরপরে আমাদের রিকোয়ারমেন্ট, এখানে 4টা রিকোয়ারমেন্ট আছে। এর মধ্যে প্রথম হচ্ছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড জুন 30, 2004। তাহলে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট দেখব।
তাহলে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন পার্টনারশিপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড June 30, 2004, পার্টিকুলার্স টাকা টাকা টাকা। তো আমরা জানি ইনকাম স্টেটমেন্ট দুইভাবে করা যায়, এক হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো সাধারণত অনার্স লেভেলে এসে আমরা ইনকাম স্টেটমেন্ট বলতে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টকেই বুঝি। এই জন্য এবং তোমরা ফার্স্ট ইয়ারে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করে আসছো, কাজে এখানেও কিন্তু আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টটাই দেখব। তো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে প্রথমে আমাদের আসবে রেভিনিউ। তো রেভিনিউর মধ্যে আমাদের প্রথম হচ্ছে সেলস রেভিনিউ। আমাদের দেয়া আছে এখানে সেলস দেয়া আছে 2,50,000 টাকা। সেলস 2,61,230 টাকা। সেলস রেভিনিউ 2,61,230 টাকা লেস সেলস রিটার্ন দেওয়া আছে 3,300 টাকা এবং সেলস ডিসকাউন্ট দেওয়া আছে 9,380 টাকা। মোট 12,680 মাইনাস করলে আমরা পাবো নেট সেলস 2,48,550 টাকা। তাহলে নেট সেল থেকে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি তাহলে আমরা গ্রস প্রফিট পাবো। তাহলে আমরা নেট সেল থেকে মাইনাস করব লেস কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য যে ফর্মুলা বা নিয়ম, এটাও আমরা প্রায় সবাই জানি। আমরা প্রথমে বিগিনিং ইনভেন্টরি এর সাথে প্লাস করব নেট পারচেজের সাথে আমার যদি কোনো ডিরেক্ট এক্সপেন্স থাকে ডিরেক্ট এক্সপেন্সগুলো আমি অ্যাড করব, এরপর ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করব। এর সাথে যদি আরও কোনো অ্যাডজাস্টিং থাকে অ্যাডজাস্টিং করব, সেই প্রসেসটাই আমরা করব। কস্ট অফ গুডস সোল্ড প্রথম হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, তাহলে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে আমার 27,410 টাকা। অ্যান্ড এর সাথে আমি নেট পারচেজ যোগ করব। তো নেট পারচেজ বের করার জন্য আমাকে আগে গ্রস পারচেজ থেকে আমার ডিসকাউন্ট এবং রিটার্ন বা আদার অ্যাডজাস্টমেন্ট যদি থাকে সেগুলো করে নিতে হবে। add purchase আমার পারচেজে আছে 1,84,030 টাকা, 1,84,030 টাকা লেস goods taken by proprietor। আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টে দেয়া ছিল যে গুডস
goods costing টাকা 250 were taken away by Black, but no record was maintained in the books. তাহলে আমাদের এই যে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন তিনজন পার্টনার, এর মধ্যে ব্ল্যাক সে 250 টাকা গুডস উত্তোলন করেছে, ড্রয়িং করেছে, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। তাহলে মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে সেটা আমরা কি করি, উত্তোলনের সাথে যোগ করি এবং ক্রয় থেকে বাদ দিই। তাহলে আমরা যেহেতু রেকর্ড করা হয়নি, এখন আমরা এখান থেকে বাদ দিব 250 টাকা। 250 টাকা মাইনাস করলে 1,83,780। আমরা এরপর আনরেকর্ডেড পারচেজ, আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টে বলা ছিল যে সি নাম্বারে, দ্য ইনভেন্টরি অ্যাট দ্য এন্ড include goods worth টাকা 1,500 for which bills had not been recorded and accounted for. তাহলে অ্যাডজাস্টমেন্টে আমাদের সি নাম্বারে বলা আছে যে 1500 টাকার ইনভেন্টরি যেটা আমাদের এন্ডিং ইনভেন্টরিতে ইনক্লুডেড আছে, সমবর্তী মজুত পণ্যে ইনক্লুডেড আছে, কিন্তু সেটা আমরা এখনো যেহেতু ওইটা বিল পাই নাই এবং সেটা নট অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ রেকর্ডও করা হয়নি। তার মানে আনরেকর্ডেড পারচেজ, যেটা আমাদের ইনভেন্টরিতে অলরেডি ইনক্লুড করা আছে কিন্তু রেকর্ড করা হয়নি। তাহলে ওইটা আমরা রেকর্ড করব, দ্যাট মিনস আমার পারচেজটা এখন বাড়বে, অ্যাড হবে। অ্যাড আনরেকর্ডেড পারচেজ 1,500, 1,85,280। এটা হচ্ছে আমার নেট পারচেজ। তাহলে আমার পারচেজ, গ্রস পারচেজ ছিল 1,84,030, এখান থেকে গুডস টেকেন বাই প্রোপাইটর মাইনাস করলাম, আর কিছু আনরেকর্ডেড পারচেজ ছিল সেটা আমরা প্লাস করলাম। এর সাথে আমরা যদি আরো কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, যেমন পারচেজ রিটার্ন, তাহলে এটাকে আমরা নেট পারচেজ বলা ঠিক হবে না, যেহেতু পারচেজ রিটার্ন আছে। তাহলে লেস এর সাথে অ্যাড ক্যারিজ ইনওয়ার্ড, আমাদের বলা আছে ক্যারিজ ইনওয়ার্ড হচ্ছে 325 টাকা, অর্থাৎ আন্তঃপরিবহন ভাড়া বা ক্রয় পরিবহন ভাড়া। আমরা জানি ক্রয় পরিবহন ভাড়া ক্রয়ের সাথে যোগ হয়, তাহলে আমাদের ক্যারিজ ইনওয়ার্ড 325 টাকা আমরা যোগ করলাম 1,85,605। তো এর সাথে মাইনাস কস্ট goods available for sale, less purchase return। আমাদের পারচেজ রিটার্ন দেওয়া ছিল 3,900 টাকা, এটা আমরা মাইনাস করব। তাহলে আমরা পাচ্ছি 1,81,705। এটা হচ্ছে নেট পারচেজ, 1,81,705। তাহলে আমাদের আমার বিগিনিং ইনভেন্টরি ছিল 27,410 টাকা। এর সাথে আমি নেট পারচেজ আমি যোগ করতেছি 1,81,705 টাকা, তাহলে টোটাল 2,09,115, 2,09,115। এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল।
এন্ডিং ইনভেন্টরি, আমার হাতে এন্ডিং ইনভেন্টরি হিসাবে আছে, আমার দেয়া আছে 34,750 টাকা। 34,750 টাকা। তাহলে এন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে আমার কস্ট অফ গুডস কনজিউমড আমি পাবো 1,74,365। এই পর্যন্ত আমরা আবার একটু দেখে নেই। আমার রেভিনিউর মধ্যে সেলস রেভিনিউ, এটা তো সহজ, তোমরা জানো সেলস রেভিনিউ 2,61,230 টাকা দেওয়া আছে, মাইনাস সেলস রিটার্ন এন্ড সেলস ডিসকাউন্ট, টোটাল 12,680। তাহলে নেট সেল 2,48,550। এখন নেট সেল থেকে আমার লেস করব আমরা কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা গ্রস প্রফিট পাবো। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমার ফার্স্ট আমরা শুরু করেছি বিগিনিং ইনভেন্টরি গিভেন, আমার দেওয়া আছে 27,410 টাকা। তারপর বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা অ্যাড করব নেট পারচেজ। এখন নেট পারচেজ বের করার জন্য আমার গ্রস পারচেজ দেওয়া আছে 1,84,030 টাকা। গ্রস পারচেজের সাথে আমি লেস গুডস টেকেন বাই প্রোপাইটর, অর্থাৎ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ক্রয় থেকে বাদ এবং উত্তোলনের সাথে যোগ, সেই হিসাবে আমি ক্রয় থেকে বাদ দিলাম। তারপর আনরেকর্ডেড পারচেজ আমার বলা আছে, আনরেকর্ডেড পারচেজ, তাহলে আমি আনরেকর্ডেড পারচেজ যোগ করে দিলাম, রেকর্ড করলাম। আর তারপর ক্যারিজ ইনওয়ার্ড, আন্তঃপরিবহন ভাড়া বা ক্রয় পরিবহন ভাড়া 325, এটা আমি যোগ করে দিলাম। এরপর লেস পারচেজ রিটার্ন, এটা আমি মাইনাস করে দিলাম। তাহলে এগুলো করার পরে আমি এটা পাইলাম নেট পারচেজ। আমার নেট পারচেজ 1,81,705 টাকা। তাহলে বিগিনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে 2,09,115 টাকার গুডস আমার হাতে আছে ফর অ্যাভেলেবল ফর সেল, বিক্রি করার জন্য, বিক্রয় করার উপযোগী। কিন্তু আমি সব পণ্য বিক্রি করি নাই, আমার হাতে কিছু পণ্য রয়ে গেছে, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি হিসাবে আমার হাতে আছে 34,750 টাকার গুডস। তাহলে আমি তাহলে বিক্রি করছি কস্ট অফ গুডস কনজিউম, অর্থাৎ আমি 1,74,365 টাকার পণ্য বিক্রি করছি। তবে এই বিক্রি করতে যায় আমার কিছু আরও ডিরেক্ট এক্সপেন্স আছে, যেগুলো কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আমার যোগ হবে, তারপরে আমি গ্রস প্রফিট পাবো। তাহলে আমরা এই অংশটুকু মুছে আমরা নতুন করে করি। কস্ট অফ গুডস কনজিউমড আমরা ধরে নিলাম কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে কস্ট অফ গুডস কনজিউমড আমরা পেয়েছি 1,74,365, 1,74,365। এর সাথে অ্যাড ডিরেক্ট এক্সপেন্সেস বা ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার আমার দেওয়া আছে 14,040 টাকা। এর সাথে আবার অ্যাড হবে অ্যাক্রুড, ডিরেক্ট লেবার 250 টাকা। আমার অ্যাডজাস্টমেন্টে ই নাম্বারে বলা ছিল অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড এক্সপেন্সেসে এর মধ্যে বলা ছিল ডিরেক্ট
ডিরেক্ট লেবার বকেয়া ছিল 250 টাকা। তাহলে ডিরেক্ট লেবার যেহেতু আমার ডাইরেক্ট এক্সপেন্স, তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাড হবে এটা। তাহলে টোটাল হচ্ছে 14,290 টাকা। এটা আরো ভালো হচ্ছে 14,290 টাকা। এর সাথে আরেকটা ডিরেক্ট এক্সপেন্স আমাদের আছে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট দেওয়া আছে 1550 টাকা। তাহলে এই দুইটা আমাদের মাইনাস হবে, সরি কস্ট অফ গুডস সোল্ড এর সাথে প্লাস হবে। এখন এই যে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট, এটা বোঝাচ্ছে আমাদের যে ফ্যাক্টরিতে আমরা প্রোডাকশন করি, বা যেহেতু প্লান্ট, এটা কিন্তু আমার যে বিক্রয় করার জন্য পণ্য দ্রব্য যে তৈরি করি, অথবা এটা একেবারে ডিরেক্টলি যে মেশিনগুলা ইউজ করি, সেই মেশিনের আমার ডেপ্রিসিয়েশন, আমার এটা একটা ডিরেক্ট এক্সপেন্স। যেহেতু ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, আমাদের যদি ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং হতো, ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার হতো, অথবা ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান আদার্স হতো, তাহলে কিন্তু আমার এখানে আসতো না, তখন আমার প্রফিট অ্যান্ড লসের মধ্যে আসতো। তাহলে যেহেতু ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, একেবারে প্লান্ট বলতে বোঝায় যেটা আমার ব্যবসায়ের সাথে আমার একেবারে ওতপ্রোতভাবে জড়িত, ডিরেক্ট এক্সপেন্স হিসাবে এটাকে বোঝানো হয়, এই জন্য আমার এটা এখানে আসছে। তাহলে আমার কস্ট অফ গুডস কনজিউমড 1,74,365, এর সাথে ডিরেক্ট লেবার প্লাস অ্যাক্রুড ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ডেপ্রিসিয়েশন অন প্লান্ট, টোটাল আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 1,90,205। কস্ট অফ গুডস সোল্ড 1,90,205 মাইনাস করলে আমি পাবো গ্রস প্রফিট 58,345। তাহলে আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আমরা এই অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়েছি শুরুতেই, কিন্তু কোনো আইটেমই তোমাদের এরকম না যে কখনোই তোমরা শুরু নেই, হয়তো অনেকগুলো আইটেম এখানে আছে, অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, সবগুলো অ্যাডজাস্টমেন্ট তোমাদের আগে থেকে ধারণা আছে। তাহলে আমরা গ্রস প্রফিট বের করলাম 58,345 টাকা। এর সাথে আমরা এখন অপারেটিং এক্সপেন্স মাইনাস করব, নন অপারেটিং এক্সপেন্স ইনকাম থাকলে অ্যাডজাস্ট করব, এরপরে আমরা নেট প্রফিট পাবো। গ্রস প্রফিট 58,345 লেস অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম পরিচালনা খরচ, এটা কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি, এক হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এবং আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এখানে আমরা প্রথমে দেখব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বা মার্কেটিং এক্সপেন্সও অনেকে বলে। তো এর মধ্যে আমাদের দেওয়া আছে এজেন্ট স্যালারিজ 4,500 টাকা,
4,500। অ্যাড এজেন্ট স্যালারি আমাদের অ্যাডজাস্টমেন্টে বলা আছে যে অ্যাক্রুড এক্সপেন্স ফর এজেন্ট স্যালারিজ হচ্ছে 350। আমাদের অ্যাডজাস্টমেন্টে বলা আছে এজেন্ট স্যালারি অ্যাক্রুড আছে, অ্যাক্রুড 350, তাহলে 4,850। এরপর বলা আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বলা আছে 1,000। অ্যাড এটাও আমাদের বকে আছে অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটাও ইতে দেয়া আছে হচ্ছে 85। $1,085 টোটাল, 1,085। এরপর ব্যাড ডেট এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স দেওয়া আছে আমার 3,900 টাকা। আমি যে প্রবলেম করতেছি অঙ্ক, এখানে কিন্তু তোমরা যদি কারো কাছে বই থাকে অথবা সংগ্রহ করো, তোমরা দেখবে যে ব্যাড ডেট এক্সপেন্সটা তারা মার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখাইছে, কিন্তু আসলে ব্যাড ডেট এক্সপেন্সটা এটা আমার সেলিং বা মার্কেটিং এক্সপেন্স হবে। কারণ আসলে ব্যাড ডেটটা সৃষ্টি হয় সেল থেকে, যেহেতু সেলসের টাকা আমি কালেকশন করতে পারি না, ওই এটা সেলিং এক্সপেন্স হিসাবে আমার ট্রিটমেন্ট হবে বা দেখানো হবে। তাহলে টোটাল 4,8,9,000, 5,935, 835, 9,835। Then general and administrative expense. Administrative expense এর মধ্যে আমার depreciation on building, তাহলে এখানে কিন্তু এই যে আমার বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন আর এটা আমার পরিচালনা খরচ হিসেবে আসে, আর প্লান্ট এর ডেপ্রিসিয়েশন আমরা এটা ডিরেক্ট এক্সপেন্স হিসাবে আমরা কষ্ট করতে দেখাইছি। তো ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং আমার দেয়া আছে, ডেপ্রিসিয়েশন কোথায় দেয়া আছে, বিল্ডিং 230 টাকা দেয়া আছে। Then trade and general expense, trade and general expense হিসাবে আমার দেওয়া আছে 5,020 টাকা। রিপেয়ার অফিস বিল্ডিং, অফিস বিল্ডিং এর রিপেয়ার এক্সপেন্স হিসেবে দেওয়া আছে 840 টাকা। তাহলে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার দেওয়া আছে 4,000, 5,000,
90, তাহলে 6090 টাকা, 6090, টোটাল অপারেটিং এক্সপেন্স 5, 9 আর 3 12, 2 8 আর 1 9, 15, তাহলে 15,925 হচ্ছে আমার টোটাল অপারেটিং এক্সপেন্স। দ্যাট মিনস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে আমরা যদি গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স মাইনাস করি আমরা পাবো অপারেটিং প্রফিট। তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্স আমরা এইটা বরাবর লিখলাম 15,925, এটা মাইনাস করলে আমরা পাবো অপারেটিং ইনকাম। টোটাল অপারেটিং ইনকাম হচ্ছে 42,420, অর্থাৎ 58,345 মাইনাস 15,925, 42,420। এখন এখান থেকে এটা বললাম আমরা অপারেটিং ইনকাম। আমরা জানি বিজনেসের আরও কিছু খরচ থাকে যেটা হয়তো অপারেটিং না, নন অপারেটিং কিন্তু বিজনেস রিলেটেড। আবার এমন কিছু ইনকাম থাকতে পারে যেটা বিজনেসের ইনকাম কিন্তু তাদের মূল বিজনেসের অংশ না, অর্থাৎ অপারেটিং বিজনেস না। তাহলে ওই নন অপারেটিং এক্সপেন্স এবং নন অপারেটিং ইনকাম এইগুলো আমার অ্যাডজাস্ট করার পরে যেটা পাবো সেটা হবে আমার নেট ইনকাম বা নেট প্রফিট। তাহলে অপারেটিং ইনকাম 42,420, তার সাথে অ্যাড নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম আমার কি কি আছে? আমার এখানে বলা আছে ইনকাম ফ্রম রয়্যালটি অন প্যাটেন্ট। আমার বলা আছে রয়্যালটি অন প্যাটেন্ট 400 টাকা, রয়্যালটি অন প্যাটেন্ট। আমাদের যে প্যাটেন্ট আছে এখানে বলা আছে প্যাটেন্ট থেকে আমি রয়্যালটি পাই, তাহলে এটা আমার একটা ইনকাম। তবে এটা কিন্তু আমার মূল বিজনেস না, এই জন্য আমার এটা আমার নন অপারেটিং ইনকাম। দেন আরেকটা বিষয় আছে যেটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে করে আসছো, সেটা হচ্ছে কনসাইনমেন্ট থেকে আমার ইনকাম বলা আছে। আমার প্রবলেম বলা আছে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট 850 টাকা। আমি কনসাইনমেন্ট এর জন্য, তোমরা কনসাইনমেন্ট বলতে যেটা চালানি কারবার, তোমরা কিন্তু এটা বেরিয়ে পড়ে আসছো চালানি কারবারের বিক্রয় অথবা চালানি কারবারের মুনাফা। তো আমার অ্যাডজাস্টমেন্টে বলা আছে ডি নাম্বারে, এফ নাম্বারে, all the goods sent on consignment have been sold for টাকা 1,220 subject to the commission of 5%। তাহলে চালানি কারবার বা কনসাইনমেন্টে গৃহীত পণ্য সবগুলো পণ্য বিক্রয় হয়ে গেছে, বিক্রি করছে 1,020 টাকা। এখন সাবজেক্ট টু 5% কমিশন, তাহলে এখান থেকে আমার কমিশন যাবে 5% লেস অ্যাট দ্য রেট অফ 5%। আমার 5% আমি যদি মাইনাস করি তাহলে 51 টাকা আমার মাইনাস হবে। তাহলে আমার নেট রেভিনিউ হবে 969 টাকা কনসাইনমেন্ট থেকে বা চালানি কারবার থেকে। 969 টাকা আমার নেট রেভিনিউ। আর আমি গুডস আমার সেল করছি 850 টাকা মাইনাস
850 টাকা হচ্ছে আমার এই 969 টাকা বিক্রয় মূল্যের ক্রয় মূল্য। তাহলে আমার প্রফিট হচ্ছে, এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট হচ্ছে 119 টাকা। তাহলে চালানি কারবারে কৃত পণ্য থেকে আমার মুনাফা 119 টাকা। এটাও আমার নন অপারেটিং ইনকাম। প্রফিট অন কনসাইনমেন্ট 119। তাহলে মোট 519 টাকা। 42,939 লেস নন অপারেটিং এক্সপেন্সেস। নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমার দেওয়া আছে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে 1240 টাকা। এছাড়াও লস অন ফায়ার আমার বি নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলা আছে গুডস ওর টাকা 2500 হ্যাড বিন ডেস্ট্রয়েড বাই ফায়ার। এ ক্লেম টু দ্য extent of টাকা 2100 has been admitted by the insurance company. আমাদের বি নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলা আছে আমাদের 2500 টাকা 2500 টাকার গুডস ডেস্ট্রয়েড হয়ে গেছে বাই ফায়ার। আমরা ইন্স্যুরেন্স করা ছিল, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করছি, দাবি করছি, কিন্তু তারা আমাদেরকে 2100 টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। তার মানে 2500 টাকা ক্ষতি, কিন্তু তার ক্ষতিপূরণ দিলে 2100। তাহলে এই যে বাকি 400 টাকা এটা আমার ক্ষতি, এটা আমার নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসবে। at loss on fire 400, 1640 টাকা। 1640 টাকা যদি আমি মাইনাস করি তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় 41,299 টাকা। তাহলে তোমরা দেখলাম আমাদের এখানে আমরা যে ইনকাম স্টেটমেন্ট করলাম, এখানে অনেকগুলো সমন্বয় ছিল, অনেকগুলো বিষয় একসাথে একটা অঙ্কে ছিল। আমরা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক নিয়েছি, সেটা আমরা প্রথমেই বলেছি। কিন্তু কোনো বিষয়ে আশা করি তোমাদের অপরিষ্কার থাকার কথা নয়। তারপরেও যদি কোনো বিষয়ে তোমাদের সন্দেহ থাকে তোমরা আমাকে অবাক ফোন অথবা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আমরা চাই দ্রুত এই অনলাইন ক্লাসের পর্ব শেষ হোক, আবার তোমাদের সাথে আমরা ফিজিক্যালি ক্লাস নিই, এই প্রত্যাশায় আজকে আসসালামু আলাইকুম।